দেশে ব্যাপক উন্নয়ন হলেও অপপ্রচার চালাচ্ছে কিছু মানুষ, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এক শ্রেণীর বুদ্ধিজীবী, বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কার করল আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের জের। অবৈধ যানবাহনের কারণে বছরে ৩ শতাধিক দুর্ঘটনা ঘটছে, চলছে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায়, শিগগিরই ব্যবস্থা নেবে বিআরটিএ। মাঝ ডিসেম্বরের আগে বাড়ছে না শীত, কুয়াশা বলয় ৩ সপ্তাহ পর বাংলাদেশে পৌঁছালে শৈত্যপ্রবাহ শুরু হবে, জানালো আবহাওয়া অফিস। এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় টি-20 শুরু দুপুর 2টায়। Saudi Extreme. Enjoy smooth speed. ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাতুল ফরিদ এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত উন্নয়নের পরও কিছু মানুষ দেশে ও বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছেন। তাদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন হওয়ার পাশাপাশি অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে এ আহ্বান জানান দলের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বিকেলে গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি, জনগণের সেবায় পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে দেশ। আমরা ক্ষমতা আসার পর 96 সাল থেকেই জনগণের কল্যাণে আমরা কাজ করেছি। বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, রাস্তাঘাট পুল ব্রিজ আমরা করেছি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যত রকমের কাজ আমরা করেছি, বিনা পয়সায় বই দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। তাদের বিষয়ে সতর্ক হওয়ার পাশাপাশি অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। এখনো বিদেশে বসে আমাদের কিছু লোক আছে, যত ভালো কাজই আমরা করি না কেন তার মধ্যে অপপ্রচার করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকেই আমি মনে করি যে এদের অপকর্মের কথাগুলি মানুষকে আবার স্মরণ করে দেওয়া উচিত। তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণীর একটি অংশের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী, যাতে আমাদের যারা যে বুদ্ধি বিচে জীবিকা নির্বাহ করে তারা তাদের বুদ্ধির গোড়ায় যেন কিছুটা তো হলেও জ্ঞান ঢোকে এবং বাস্তব অবস্থাটা যেন তারা জানতে পারে। কিছু কিছু দেখলাম এখন তাদের মিটিং বসছে, এখন কিভাবে আওয়ামী লীগের ক্ষমতা রাখা যাবে না। তা আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। বৈঠকে বিএনপি জামায়াতের অপকর্মের কথা জনগণকে স্মরণ করিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে দলের কার্যনির্বাহী কমিটি তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করেছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। 2.5 মাস পর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক। করোনার কারণে স্বাস্থ্যবিধির কড়াকড়িতে এতে জায়গা পাননি সব সদস্য। শুক্রবার বিকেল 4টার দিকে 50 জন কেন্দ্রীয় নেতাকে নিয়ে শুরু হয় এই বৈঠক। শুরুতে সূচনা বক্তব্য দেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর পূর্ব নির্ধারিত এজেন্ডা নিয়ে শুরু হয় আলোচনা। এতে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে আলোচনা চলে ঘণ্টাব্যাপী। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করায় গেল 3 অক্টোবর তাকে নোটিশ পাঠায় কেন্দ্র। এর জবাবে জাহাঙ্গীরের দেয়া লিখিত বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি কার্যনির্বাহী কমিটির সব সদস্য। জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য করতে হবে।
বহিষ্কার করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই বিষয়টি ভালোভাবে খোঁজখবর নিয়ে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে চলমান ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহীদের মধ্যে সহিংসতা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। এ সময় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিশৃঙ্খলা বা সহিংসতার উপাদান যুক্ত হয়েছে এ ব্যাপারে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, বিশেষ করে মন্ত্রীকে, আইজিকে বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছেন এসব ব্যাপারে আরও কঠোর হতে। বিদ্রোহীদের যারা মদত দিয়েছে, এমনকি জনপ্রতিনিধি হলে, মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। এদিকে মোহাম্মদ নাসিম, আব্দুল মতিন খসরু ও সাহারা খাতুনের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর শূন্য হওয়া 3টি পদে কাদের আনা হবে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শত শত অবৈধ যানবাহন চললেও এর সঠিক কোনো পরিসংখ্যান নেই বিআরটিএ এর কাছে। চালকেরা বলছেন স্থানীয় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে চলছে এসব পরিবহন। বইটির পরিসংখ্যান বলছে অবৈধ যানবাহনের কারণে বছরে অন্তত 3 শতাধিক দুর্ঘটনা ঘটছে। যদিও শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। রাজধানীর বিভিন্ন এলাকা ও অভ্যন্তরীণ রুটে কিছুতেই থামছে না ফিটনেসবিহীন গাড়ির দাপট। প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ হিউম্যান হলার, লেগুনা সহ বিভিন্ন পরিবহন। সিএনজি চালিত হলেও যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করছে এসব ছোট পরিবহন। চালকরা বলছেন স্থানীয় প্রভাবশালীদের মোটা অঙ্কের চাঁদা দিয়ে চলছে এসব পরিবহন। এই রুটে আমাদের চলতে হলে তো এটা যেতে হবে, এখন আমাদের কিছু করার নাই। এখন তো অন্য কোনো পরিবহন এখানে নাই যে আমরা অন্য কোনো পরিবহন আমরা যাতায়াত করব। খুবই হুমকি স্বরূপ, যে কোনো সময় সিলিন্ডার বাস্ট হতে পারে। সিলিন্ডারের পরিবহন কখনোই এটা মানুষের জন্য কল্যাণকর না, নিরাপদ না। একটা আরেকটার বাস দেওয়ার লাগে, সিরিয়াল লাগে, কেউ কার আগে যাতে সিরিয়াল এটা নিয়ে অনেক কিছু হয় আর কি। চাঁদা মনে করেন 500-600 টাকা যায় সারাদিন চালাইলে। কিছু কাগজপত্র ফেল আছে, আবার কিছু আছে কমপ্লিট এরকম। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে এসব অবৈধ পরিবহনে বছরে প্রাণ ঝরছে কয়েকশো। তদারকিতে বিআরটিএর গাফিলতিকেই দায়ী করছেন তারা। এই যে ছোট ছোট হিউম্যান হলারগুলি চলছে, যাদের ফিটনেস নেই, নিবন্ধন নেই এবং যারা চালক রয়েছেন তাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদের বৈধ কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, ফলে তারা যেমন ঝুঁকিতে এই যে আমাদের যাত্রীদেরকে ফেলছে, পাশাপাশি আমি যেটা মনে করি যে আমাদের অর্থনীতিতেও কিন্তু একটা ঝুঁকির মতনই। সিটের নিচে দেখবেন বড় বড় সিএনজি সিলিন্ডার নিয়ে কিন্তু তারা চালাচ্ছেন। তার মানে সেবা দান করার যে একটা মানসিকতা, যে মাইন্ড সেট আপ থাকার কথা, সেটা কিন্তু তাদের মধ্যে নেই। সংকট ও অব্যবস্থাপনার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএর কর্মকর্তারা। যেহেতু অনেক গাড়িগুলো কাগজপত্র নাই বা তাদের যে ড্রাইভার চালাচ্ছে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই বলে হয়তো আমাদের অনুমোদনও নাই বা হয়তো ফিটনেস সার্টিফিকেটও সেগুলো নাই, তো এগুলো অবশ্যই আমরা এগুলো খতিয়ে দেখবো, এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সড়কে অবৈধ যানবাহন বন্ধের পাশাপাশি বিকল্প গণপরিবহন বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বরে হিমালয়ের পাদদেশে এখনো উপমহাদেশীয় উচ্চচাপ কুয়াশা বলয় সৃষ্টি হয়নি, তাই মার্চ ডিসেম্বরের আগে শীতের তীব্রতা দেখা যাবে না। আবহাওয়া অফিস বলছে 3 সপ্তাহ পর নেপাল ও ভারত হয়ে কুয়াশা বলয় বাংলাদেশে আসতে পারে, তখন শুরু হবে শৈত্যপ্রবাহ। ডিসেম্বরে হিমালয় কন্যা নেপালের তরাই উপত্যকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘন কুয়াশা সৃষ্টি হয়, যা উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের সাথে প্রবেশ করে বাংলাদেশে। এতে তাপমাত্রা কমতে থাকে, বাড়ে শীতের তীব্রতা। এ সময় নেপাল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরে দেখা দেয় ঘন কুয়াশা, যা স্থায়ী হয় কয়েকদিন। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় একে বলে উপমহাদেশীয় উচ্চচাপ কুয়াশা বলয়। তবে নভেম্বরে হিমালয় পাদদেশে এখনো এমন কোনো কুয়াশা বলয় সৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন তামিলনাড়ুতে অবস্থান করছে, তাই আগামী কয়েকদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে। এতে তৈরি হবে শীতের আমেজ।
সমগ্র ভারতীয় অঞ্চলে সেরকম কুয়াশা বলয় এখনো সৃষ্টি হয় নাই এবং আগামী 2-1 দিনে এই কুয়াশা বলয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে যেই লঘুচাপটি তামিলনাড়ু এলাকায় আছে এবং তার প্রভাবে আরব সাগর থেকে যে জলীয় বাষ্পের যোগান পাচ্ছে তাতে ভারতের বিহার, তারপরে উত্তরপ্রদেশ এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং এই মেঘ আগামী 2-1 দিন নাগাদ হয়তো সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এই সকল অঞ্চলের দিকে এগিয়ে আসতে পারে এবং যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল এলাকায় হয়তো কিছুটা মেঘ দেখা দিতে পারে। তেঁতুলিয়ায় টানা কয়েকদিন 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা অবস্থান করছে, তবে এ মাসে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। আকাশে যখন মেঘ থাকবে তখন যেহেতু সূর্যকিরণটা একটু কম হবে, তখন যেহেতু রাতের তাপমাত্রা খুব বেশিটা নামবেও না, আবার সেই কারণে শীতের অনুভূতিটা একটু বেশি, আমেজটা একটু বেশি মনে হবে। কিন্তু প্রকৃতপক্ষে শীতকাল আসতে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। নভেম্বরে বৃষ্টি বা শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তার লিভারের সমস্যা জটিল রূপ ধারণ করেছে। খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এদিকে আইনে সুযোগ থাকার পরও সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দ্রুত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন। রোববার থেকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে আছেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। আইনমন্ত্রী বললেন যেখানে কোনো আইনি সুযোগ নেই তাকে বিদেশে পাঠানোর, এটা ডাহা মিথ্যা কথা। আইনি সুযোগ রয়েছে, এমন ওই যে আইনের কথা তারা বলছেন 401, সেই 401-এর মধ্যে বলা আছে যে সরকার সম্পূর্ণ একটা সরকারের, সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে। কড়াইল বস্তিতে প্রথম ডোজের টিকা দেওয়া শেষ হয়েছে শুক্রবার। শেষ দিনেও কেন্দ্রগুলোতে দেখা গেছে টিকা প্রত্যাশী মানুষের ভিড়। মঙ্গলবার থেকে ঢাকার অন্য বস্তিগুলোতেও টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পর্যায়ক্রমে দেশের সব বস্তিতেই দেয়া হবে টিকা। কড়াইল বস্তিতে টিকাদানের প্রথম দিনে উপচে পড়া ভিড় থাকলেও পরে কমতে শুরু করে টিকা নিতে আসা মানুষের সংখ্যা। বস্তিবাসীদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে মাইকিং সহ নানা পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। শুক্রবার কেন্দ্রগুলোতে আগের দুদিনের তুলনায় ভিড় ছিল কিছুটা বেশি। কোনো ভোগান্তি ছাড়াই টিকা নিতে পেরে খুশি বাসিন্দারা। মনে করেন আমরা অফিস করে আজকে বন্ধ পাইলাম, আজকে এই কারণে আজকে আসছি। তো দেশের তো কালকে রাত্রে আসি, আমাকে তো আমরা তো এই দেশে ভোটার, তো আমাকে এই দেশে দেয়নি, কালকে রাত্রে আইসি, আইয়া তো দাঁড়াইলাম। এতদিন আমি টিকা সংগ্রহ করতে চেষ্টা করছি, পাইনি কে, এখন আমি ছুটির দিন আজকে টিকা পাওয়া অনেক ভালো লাগতেছে। বৃহস্পতিবার পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় 13,000 মানুষ। অনলাইন রেজিস্ট্রেশন না থাকলেও স্পটে গিয়ে টিকা নিতে পারছেন বস্তিবাসীরা। মাইকিং করছি, এরপর আবার মনে করেন মাইকিং করছি, আবারও বাড়ি বাড়ি রিসিপ্লে পাঠাইছি। টিকা সবার জন্য দিতেছে, এটা তো অনেক আনন্দের বিষয়, সবাই পাইতেছে। চেষ্টা করছি টিকা দেওয়া নাকি, বলে কই যাবো কোন জায়গা যাবো, যা টিকা দেবো, এটা পরে ফোন করে এই জায়গাতে টিকা দেবো আর কি, সকাল ঢুকাইয়ে এই দিল না। এদিকে মঙ্গলবার থেকে ঢাকার অন্য বস্তিগুলোতে টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ঢাকা শহরে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি সিটি কর্পোরেশনের সাথে, এবং সিটি কর্পোরেশন সেটা আগামী সপ্তাহে হয়তো মঙ্গল বুধবারে হয়তো আমরা আশা করছি আর কি, ফাইনাল ডিসিশন মঙ্গলবারই আমরা রেখেছি। মঙ্গলবার থেকে আমরা ঢাকা শহরে অন্য এলাকাগুলিতে করব। এ কার্যক্রমে প্রথম ডোজের টিকা নেয়া সবাই 2 মাস পর একই কেন্দ্রে পাবেন দ্বিতীয় ডোজ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ কমে আসায় ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের আবাসন খাত, কিন্তু হঠাৎ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে আবারও শঙ্কা বেড়েছে। রড, সিমেন্টের, পাথরের বাড়তি দামে দিশেহারা সাধারণ মানুষ। ফ্ল্যাটের দাম ক্রেতাদের নাগালে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ঘরবাড়ি সহ স্থাপনা নির্মাণের প্রধান উপকরণ রড, তবে বেশ কিছুদিন ধরে লাগামহীনভাবে বাড়ছে পণ্যটির দাম।
2 সপ্তাহের ব্যবধানে মানভেদে রডের দাম প্রতি টনে বেড়েছে 7,000 টাকা পর্যন্ত। বর্তমানে 60 গ্রেডের রড প্রতি টন কিনতে গুনতে হচ্ছে 80,000 টাকারও বেশি। গত বছর যা ছিল 55,000 টাকার নিচে। অনেক প্রেশার হচ্ছে, আমাদের সংসারটাতে অনেক বৃদ্ধি বেড়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। লাইফটা তো খুবই কষ্টের এখন, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে তেলের সাথে সাথে সব জিনিসের দামই বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে হয়ে যাচ্ছে। আশারূপ সেল নেই এখন, আর যারা ডেভেলপার আছে তারা মাঝে মাঝে আইসা বলে ভাই আমরা কাজ করতে পারবো না ভাই, এখন বন্ধ করে। রড উৎপাদনকারীরা বলছেন বিশ্ববাজারে কাঁচামাল ক্রাব ও বিলেটের বুকিং রেট বেড়ে গিয়েছে। মার্চ এপ্রিল মাসে স্ক্রাবের বুকিং দর ছিল $470 আর এখন দিতে হচ্ছে $600 পর্যন্ত। পাশাপাশি বাড়তি টাকা গুনতে হচ্ছে জাহাজ ভাড়ায়। ওয়ার্ল্ড মার্কেট উচ্চ পর্যায়ে চলে গেছে, এখন আমরা যদি বাংলাদেশে এই সব পণ্যের যদি দাম একটু নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে সরকারের উচিত অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বসে কিভাবে এটার উপরে যে ট্যাক্সটা, ইম্পোর্টের উপরে যে ট্যাক্সটা আমাদের পে করতে হয়, এই ট্যাক্সটা যদি একটু কমায় দেয়া যায়। রডের পাশাপাশি বেড়েছে সিমেন্ট, পাথর, বালু ও টাইলসের দামও। আবাসন ব্যবসায়ীরা বলছেন নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আবাসন নির্মাণে আগের চেয়ে খরচ বেড়েছে 15%। এতে নির্মাণাধীন ভবন শেষ করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। রেভিনিউর যে কাঙ্ক্ষিত লক্ষ্য, বাজেট যেটা আছে সেটা আসলে পূরণ হবে কিনা, এটা আমার কাছে একটা সন্দেহ মনে হচ্ছে। আমরা আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ এবং সমস্ত সংস্থা যারা আছে তাদের তদারকি করে এবং তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এর বাড়ার কারণটা কি, কোন সিন্ডিকেট আছে কিনা, অশুভ কোনো শক্তি আছে কিনা, সেগুলো দেখা উচিত। সামগ্রিক উন্নয়ন কাজের গতি ধরে রাখতে নির্মাণ সামগ্রীর বাজার স্বাভাবিক রাখার তাগিদ খাত সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট, তবে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান সাধারণ ভোটাররা। এদিকে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপের ইউপি ভোট ঘিরে নির্বাচনী এলাকা জুড়ে চলছে জমজমাট প্রচার। কেউ ভোট চাইছেন গানে গানে, কেউ বা ভোটারদের ঘরে ঘরে গিয়ে নিজেদের প্রতীকে সমর্থন আদায়ে ব্যস্ত। গোপালগঞ্জের মকসুদপুরের 16টি ইউনিয়নের নির্বাচনের মাঠে সক্রিয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারে প্রত্যেকেই আশাবাদী হলেও যোগ্য ব্যক্তিদেরই সুযোগ দিতে চান ভোটাররা। আমাদের দুঃখী সুখীর পাশে যারা থাকবে এরকম একজন লোককে আমরা নির্বাচিত করব। শিক্ষা অনুরাগী এবং সমাজসেবা, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারবে এমন একজন চেয়ারম্যানকে আমরা চাই। যশোরের সারসার, গোগা ও পুটখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা, দিনরাত চলছে মিছিল। ভোটারদের কাছে টানতে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়ন ও সেবার নানা প্রতিশ্রুতি। লোক এখন আমার পেছনে যেভাবে সাড়া দিয়েছে, আমি সামনে 28 তারিখে যে ভোট হবে আমি বিজয় হব। পরিবেশ এখানে খুব একটা ভালো না, কারণ আমাদের ভোটারদের, আমাদের কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে এলাকার উন্নয়নের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান স্থানীয়রা। 28 তারিখে নির্বাচন, এখানে সৎ এবং যোগ্য একজন প্রার্থী চাই। হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার 21টি ইউনিয়নের তৃতীয় ধাপে ইউপি নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের জনসংযোগ। সুষ্ঠু ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা থাকলেও আশ্বস্ত করছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে আমাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 21টি ইউনিয়ন পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে 28 নভেম্বর অনুষ্ঠিত হবে 1007টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর মধ্যে বিভিন্ন এলাকায় সহিংসতার খবরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার দাবি ভোটারদের। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে গণমাধ্যমের অভূতপূর্ব প্রসার ঘটেছে, যা গণতন্ত্র বিকাশের জন্য সহায়ক। শুক্রবার ঢাকা ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব আয়োজিত 27তম ট্রাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সংস্কৃতিতে বিশ্বের অনেক জনগোষ্ঠীর চেয়ে বাঙালিরা এগিয়ে আছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুণীজনদের সম্মানিত করতে হবে। তিনি আরও বলেন, জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি অর্থনীতিতেও এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান 31তম বলেও জানান তথ্যমন্ত্রী।
আমরা বাঙালিরা কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। আমরা অর্থনৈতিকভাবে হয়তো অনেক দেশের তুলনায় পিছিয়ে, এখন তাও আবার আগের মতো আমরা পিছিয়ে নাই। বাংলাদেশ পৃথিবীর এখন 31তম অর্থনীতির দেশ। নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পাইকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিল পাইকপাড়া এলাকার সর্দার গলির নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানিয়েছেন, অনিল নিয়মিত এলাকার অলিগলি ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার ফেসবুক আইডিতে আপলোড করত। শুক্রবার বিকেলে অনিল 2 বন্ধুকে সাথে নিয়ে নির্মাণাধীন একটি 3তলা ভবনের ছাদে উঠে টিকটকের জন্য ভিডিও বানায়। এক পর্যায়ে অসতর্কতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই তার মৃত্যু হয়। দীর্ঘদিনেও ফেনীর লালপোল এলাকায় ফ্লাইওভার নির্মাণ না হওয়ায় যানজট আর ভোগান্তিতে ফেনীর 5 লাখ মানুষ। এতে গন্তব্যে পৌঁছাতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি কখনো কখনো ঘটছে দুর্ঘটনাও। দ্রুত ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় সোনাগাজী উপজেলা সহ সদরের 4টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দিনে 8000 পণ্য এবং যাত্রীবাহী পরিবহন চলাচলে সৃষ্টি হচ্ছে যানজট। গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা বেশি। মহাসড়কে ফ্লাইওভার না থাকায় রাস্তা পারাপারে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা এলাকা, এখানে সবসময় দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। আমি নিজেও একবার অ্যাক্সিডেন্টে হয়েছি, আমাদের একটা লোক মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। যখন জাম বাজি যাবে তখন মহিফাল ওইখান থেকে এই এলাকা পর্যন্ত সব জাম হয়ে যাবে, তখন ঘন্টা 2 ঘন্টা অতক্ষণ 5 ঘন্টা চলে যায়। সড়ক বিভাগ জানিয়েছে ফ্লাইওভারটি নতুন করে 4 লাইন প্রকল্পের আওতায় সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সমীক্ষাটা শুরু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা দাপ্তরিকভাবে আমরা পত্রাদি প্রেরণ করে ওটা অনুমোদনের জন্য আমরা এটা কাজ করে যাচ্ছি। অনুমোদনটা হয়ে গেলে আমরা ফিজিবিলিটি স্টাডিটা শুরু করতে পারবো এবং ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা হাতে পাওয়ার পরেই আমরা পত্রাদি প্রেরণ করে ওটা অনুমোদনের জন্য আমরা এটা কাজ করে যাচ্ছি। অনুমোদনটা হয়ে গেলে আমরা ফিজিবিলিটি স্টাডিটা শুরু করতে পারবো এবং ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা হাতে পাওয়ার পরেই আমরা পরবর্তীতে ডিজাইন এবং প্রকল্প প্রণয়নের কাজটি আশা করি খুব দ্রুততার সাথে শুরু করা যাবে। 2019 সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দিলেও এখনো বাস্তবায়ন না হওয়ায় হতাশ এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তার অভাবে যুগ যুগ ধরে চরম দুর্ভোগে বেতাল গ্রামের মানুষ। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। রাস্তা নেই, তাই জমির আইল ধরে হাঁটছেন লোকজন। এই দৃশ্য কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেতাল গ্রামের। বছরের পর বছর ধরে এভাবেই যাতায়াত করে আসছেন গ্রামবাসী। শুকনো মৌসুমে জমির আইল ধরে যাতায়াত করা গেলেও বর্ষায় পানিবন্দী হয়ে পড়েন গ্রামের 3 শতাধিক মানুষ। গ্রামবাসীর অভিযোগ, প্রতিবার ভোটের আগে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও রাস্তা তৈরিতে এগিয়ে আসেনি কেউ। একটা ব্যবসা দিয়ে হইলে কুলা হইয়া নিয়ে রুডত পাহা রিস্কার ফতন নেওয়ার জন্য লাগে। আমরা এই রাস্তাটা নিয়ে অনেকদিন যাবার কষ্ট হচ্ছে, ছোটবেলা থেকে আমরা বাজান দাদারা গেছে এই কষ্ট করে। একটা মানুষ মারা গেল, জানা যাতে মানুষ আইতেছে না, খুব কষ্ট করি। আর মেঘ বৃষ্টি হইলে আপনার পেঁক কাদা যাইতে পারি না আমরা। এবার রাস্তাটি নির্মাণের বিষয়ে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাগুলো আমরা ওই ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি আর কি। 50টা বাড়ি ওরা যদি ওই রাস্তার জন্য ওই এলাকার ওই বাড়িঘর থেকে বের হতে না পারে, এটা ব্যবস্থা আমরা করবো, এটা অসুবিধা কিছু নেই। শুধু আশ্বাস নয়, রাস্তা নির্মাণ করে দুর্ভোগের অবসানের দাবি গ্রামবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে দর্শকের সাড়া পেয়েছে আলোচিত সিনেমা রেহানা মরিয়ম নূর। এ ধরনের ছবি প্রদর্শন করা গেলে পরিবার নিয়ে হলে বসে আবার সিনেমা দেখার ঐতিহ্য ফিরে আসবে বলে মনে করছে হল কর্তৃপক্ষ। জীবনমুখী গল্প নিয়ে আরো সিনেমা নির্মাণের তাগিদ দিয়েছেন দর্শকেরা।
মানসম্পন্ন চলচ্চিত্রের অভাবে কয়েক বছর ধরে সারা দেশের মতো একে একে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের বেশ কটি সিনেমা হল। যে কটি টিকে আছে সেগুলো প্রায় বন্ধের দোরগোড়ায়। সিনেমা হলের এমনই যখন অবস্থা, ঠিক তখন নগরীর ঝুমুর সিনেমা হলে চলছে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত রেহানা মরিয়ম নূরের প্রদর্শনী, যে ছবিতে ফুটে উঠেছে অন্যায়ের সঙ্গে কোনোভাবে আপোষ না করা এক সাহসী নারীর গল্প। দীর্ঘদিন পর এমন ছবির প্রদর্শনী হওয়ায় হলে এসেছেন অনেকেই। কান চলচ্চিত্রে রেহানা মরিয়ম নূরটা পাইছে, তখন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম কখন বাংলাদেশে এটা আসবে, আমরা দেখব। এখন সময় আসছে যে আমরা ফ্যামিলি নিয়ে আমাদের আবার সিনেমা হলগুলোতে ফিরে আসতে পারবো, সেই কালচার এবং সেই পরিবেশটা আমরা আবার পাচ্ছি। দর্শকের এমন উপস্থিতিতে আপ্লুত হল কর্তৃপক্ষ। আমাদের এই মুভিটা আমরা গত সপ্তাহে দিয়েছি, এটা আমাদের সেকেন্ড উইক চলতেছে। গত সপ্তাহের ফিডব্যাকের কারণে আমরা বুঝতে পারছি বাংলাদেশের সিনেমা আবার ঘুরে দাঁড়াবে। এমন ভালো ছবি প্রদর্শন করা গেলে এই ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় 8 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন 12 জন। রাজ্যের 4টি শহরে 20 সেন্টিমিটার পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি। কান্দাপা শহরে 12 জন নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও দমকল বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও উদ্ধার কাজে যোগ দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং বেশ কিছু বাড়িঘর। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাইওয়ান তার বিমান বাহিনীতে সর্বাধুনিক F-16V ফাইটার জেট সংযুক্ত করেছে। চীনের ক্রমাগত সাময়িক হুমকির মুখে এ উদ্যোগ তাইপে সরকারের। 2023 সালের মধ্যে 141 জন যোদ্ধাকে নতুন সংস্করণের সাথে আপগ্রেড করার পরিকল্পনা আছে দ্বীপটির। যুক্তরাষ্ট্রের প্রস্তুতকারক প্রতিষ্ঠান লকহিড মার্টিন থেকে আরও 66টি নতুন F-16V বিমান কিনেছে তাইওয়ান, যা 2023 সালে সংযুক্ত হবে। নতুন বিমান উন্মোচনের সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, F-16V ফাইটার জেট যুক্ত করার মধ্য দিয়ে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর বন্ধুত্ব ফুটে উঠেছে। চীনের নিয়ন্ত্রণ থেকে বের হতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে তাইওয়ান। বিশ দিনে করোনায় মৃত্যু হয়েছে 7,290 জনের, আক্রান্ত হয়েছে 5,74,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 51,54,000-এর বেশি। মোট শনাক্ত হয়েছে 25,69 লাখ রোগী। বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ 1,254 জনের প্রাণহানি হয়েছে রাশিয়াতে। টানা তৃতীয় দিনে সর্বোচ্চ প্রাণহানি দেখল দেশটি। এই অবস্থায় রাশিয়ায় 40%-এরও কম মানুষ টিকার আওতায় এসেছে। এছাড়াও 24 ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ শনাক্ত হয়েছে 95,150 জন। দেশটিতে শুক্রবার থেকে সকল প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার ও মডার্নার বুস্টার ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। এদিকে জার্মানির রোগ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সংক্রমণ বাড়ায় জরুরি ব্যবস্থার মধ্যে পড়তে যাচ্ছে দেশটি। কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ ঢেউ মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে দেশটিতে। শুক্রবার থেকে 10 দিনের জন্য গোটা দেশে লকডাউন জারি করেছে অস্ট্রিয়া সরকার। এছাড়াও 2022 সালের ফেব্রুয়ারি থেকে দেশটির সকল নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে টিকা। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষমতা পেতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম কোনো নারী হিসেবে এ দায়িত্ব নিতে যাচ্ছেন কমলা। রুটিন চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কমলা। প্রথম কৃষ্ণাঙ্গ এশীয় হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রেকর্ড করেন তিনি। এবার ইতিহাস গড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজনে গত 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে গত বছর। এক বছরে বন উজাড়ের পরিমাণ 22% বেড়েছে বলে জানিয়েছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা। সংস্থাটি সর্বশেষ হিসাব অনুযায়ী অ্যামাজনের 13,235 বর্গ কিলোমিটার এলাকার গাছ উজাড় হয়েছে, যা 2006 সালের পর সর্বোচ্চ। প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর আমলে অ্যামাজনে গাছ উজাড় বেড়েছে বলেও জানানো হয়।
গ্লাসগো জলবায়ু সম্মেলনে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতিতে স্বাক্ষর করা দেশগুলোর একটি ব্রাজিল। দেশটির বড় অংশ জুড়ে রয়েছে পৃথিবীর ফুসফুস নামে খ্যাত অ্যামাজন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে অ্যামাজনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ অবস্থায় বন উজাড় বন্ধ না হলে জলবায়ু সংকট এত তীব্র হবে বলে ধারণা পরিবেশবাদীদের। করোনা মহামারীর কারণে পর্যটন খাতের পতনে শুধুমাত্র এশিয়ার 5টি দেশে 16 লাখ কর্মসংস্থান বিলুপ্ত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্রুনাই ও মঙ্গোলিয়ার পর্যটন খাতের প্রায় 1/3 চাকরি বিলুপ্ত হয়েছে। ব্রুনাইয়ে সর্বোচ্চ 40% কর্মসংস্থান হ্রাস পেয়েছে। অন্যান্য শিল্পের তুলনায় পর্যটন শিল্পের কর্মসংস্থান খাত 4 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই খাতের কর্মজীবীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া। এশিয়ার পর্যটন খাতে করোনার প্রভাব বিপর্যয় থেকে কম কিছু নয় বলে জানিয়েছেন আইএলওর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক চিহোকো আসাদা মিয়াকাওয়া। ওয়াজির কাউন্টি প্রায় 24 লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। বৃষ্টি কম হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। খরায় মানুষের চেয়েও বেশি বিপর্যয়ের মুখে অঞ্চলটির প্রাণীকুল। ভয়াবহ খরার কবলে কেনিয়ার উত্তরাঞ্চলের ওয়াজির কাউন্টি। রোদে ফেটে চৌচির আবাদি জমি, মৃত পশুর দেহে ভিড় করছে শকুনের দল। যুক্তরাষ্ট্রের ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেম নেটওয়ার্ক জানিয়েছে, গত কয়েক দশকের মধ্যে অঞ্চলটিতে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবার। এতে খাবার ও পানির সংকটে পড়েছে প্রাণীকুল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাদ্য সংকটের কারণে তারা হারিয়েছেন অর্ধেকের বেশি গবাদি পশু। বেঁচে থাকা পশুগুলো দুর্বল হওয়ায় পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দুধ। শীর্ণ শরীর হওয়ায় বিক্রিও হচ্ছে না হাটে। বিক্রি হলেও মিলছে না নামমাত্র দাম। জাতিসংঘ জানিয়েছে, কেনিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে প্রায় 24 লাখ মানুষকে নভেম্বর থেকে পড়তে হবে খাদ্য সংকটে, যে সংখ্যা ফেব্রুয়ারিতেই ছিল 14 লাখ। শুধু তাই নয়, সংস্থাটি জানিয়েছে খরার কারণে এরই মধ্যে কেনিয়ার উত্তরাঞ্চলে 1,65,000-এর বেশি শিশু ও 93,000-এর বেশি গর্ভবতী নারী ভুগছে অপুষ্টিতে। এর আগের বছরও খরার কবলে পড়ে ওয়াজির অঞ্চল। টানা দুর্যোগে পুরোপুরি বিপর্যস্ত এলাকাটি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 4 উইকেটের হারে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে 127 রান করে বাংলাদেশ। আফিফ করেন সর্বোচ্চ 36 রান। টার্গেটে নেমে 17 ওভার পর্যন্ত ম্যাচ ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। শেষ দিকে সাদাব ও নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগারদের। তাতে 5 ওভার পর্যন্ত ম্যাচ ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। শেষ দিকে সাদাব ও নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগারদের। তাতে 5 বল আগে জয় তুলে নেয় পাকিস্তান। সাইফকে দলে রাখার পর থেকে হয়েছে আলোচনা, সমালোচনার পাল্লাটাই ভারী ছিল বেশি। তার জবাব মাঠে দিতে পারলেন না এই ওপেনার। 1 রান করতে নষ্ট করেছেন 8টা বল। এর আগে ব্যর্থ হয়েছেন নাইম। তারুণ্যের জয়গান গেয়ে শান্তকে ফেরানো হলেও কাজে আসেনি। 15 রানে 3 উইকেট নেই স্বাগতিকদের। পাওয়ার প্লেতে সেই চিরায়ত ব্যর্থতা, এসেছে মাত্র 23 রান। মাহমুদুল্লাহ 6 করে ফিরলেও রানের চাকা সচল রাখার চেষ্টা করেছেন আফিফ। 36 করে ফেরার সময় বাংলাদেশ টানা 3 ম্যাচে 100-র নিচে অল আউটের লজ্জার সামনে। তবে মিডল অর্ডারে ভরসা দিয়েছেন সোহান মাহিদি। 2-4-2-6-এ সোহান করেন 28। মাহিদি আরো একটু মারমুখী, 20 বলে করেন 30 রান। তাতে 127 রানের পুঁজি বাংলাদেশের। মিরপুরের উইকেটে এই রানও তো চ্যালেঞ্জিং। মুস্তাফিজের এমন ডেলিভারি স্বপ্ন দেখিয়েছে। সাজঘরে ফিরিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা রিজওয়ানকে। বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার বাবরকেও দ্রুত ফিরিয়েছেন তাসকিন। পাকিস্তানকে বিপদে ফেলেছে সোহানের দুর্দান্ত থ্রো। 24 রানেই নেই 4 উইকেট। এরপর হাল ধরেন ফকর ও খুশদিল। তাদের 56 রানের জুটি ভয় ধরিয়েছে। খরুচে তাসকিন ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে। ফকরকে থামিয়েছেন
34 রানে। লড়াই চালিয়ে যাওয়া খুশ দিল ফেরেন 34-এ, তাতে জয়ের দ্বার প্রান্তে চলে যায় টাইগাররা। টি-20 ম্যাচ শেষের আগে শেষ বলা কঠিন। মুস্তাফিজ 1 ওভারে দিলেন 15, তাতে শেষ 2 ওভারে দরকার 17 রান। শরীফুলের ওভারে 2 ছক্কায় ম্যাচ জিতে নেন শাদাব ও নেওয়াজ। লড়াই করলেও প্রশ্ন থেকে যাচ্ছে বেশ কিছু সিদ্ধান্তে। একাদশে বিপ্লবকে রেখেও বল না করানো তার মধ্যে অন্যতম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়ের উপলক্ষ তৈরি করেও হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। ডেথ ওভারে বোলিং দুর্বলতায় পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের। যদিও হারের কারণ হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের কাঠ গড়ায় টপ অর্ডারের বাজে পারফরমেন্স। লেগ স্পিনার বিপ্লবকে বোলিংয়ে না আনার কারণও জানিয়েছেন টাইগার অধিনায়ক। মিরপুরে আবারও লো স্কোরিং টি-20 ম্যাচ। ট্রু উইকেটের প্রত্যাশা থাকলেও ম্যাচে স্পষ্ট হয়েছে আচরণ বদলায়নি 22 গজ। টাইগারদের দেয়া ছোট টার্গেটেও ঘাম ছুটেছে পাকিস্তানের। শেষ দিকে স্নায়ুচাপের লড়াইয়ে পেরে ওঠেনি মুস্তাফিজ শরীফুলরা। সব বোলাররাই ভালো বোলিং করেছে, আর লাস্টের দিকে এরকম অনেক সময় হতেই পারে যে হয়তোবা একটা ওভার একটু বেশি রান হয়, কারণ ব্যাটসম্যানরাও ওই সময় হয়তোবা চেষ্টা করছিল। কয়েকটা ভালো শটও খেলেছে ওদের ব্যাটসম্যান, বাট আমার মনে হয় যে মুস্তাফিজ ভালো বোলিং করেছে। বিপ্লব যে দলে আছেন তা জানা গেছে 19তম ওভারে। এই লেগের অন্তর্ভুক্তি থাকলেও উপেক্ষিত থেকে গেছেন। একাদশে সুযোগ পেলেও বোলিংয়ে আস্থা রাখা হলো কই? পাওয়ার প্লেতে যখন ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের কাছে, তখন কেন আত্মপ্রকাশ হলো না বিপ্লবের? প্ল্যান ছিল বোলিং করানোর, পরে যেহেতু 2টা লেফটি ব্যাটসম্যান ছিল তো এই কারণে আর কি আমাকে বোলিং করতে হয়। সাদা পোশাকে ব্যর্থ সাইফ টি-20 অভিষেকেও বিবর্ণ। নরবরে ফুটওয়ার্ক, দুর্বল টেকনিক দৃশ্যমান। পেসারদের বিপক্ষে এই ব্যাটারের দুর্বলতা অনেকটা ওপেন সিক্রেট। তবুও সাইফকে নিয়ে আসার শেষ নেই রিয়াদের। টেকনিকের বিষয়ে আমি ঠিক খুব একটা বলতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় যে সাইফ হ্যাজ আ ভেরি গুড টেকনিক। প্রবলি আজকে ফার্স্ট ম্যাচ, অনেক যে কারোরই খারাপ হতে পারে, বাট আমার মনে হয় যে ও ইনশাল্লাহ কামব্যাক করতে পারবে। শনিবার টাইগারদের টিকে থাকার লড়াই। ভুল শুধরাতে প্রয়োজন সঠিক পরিকল্পনা। ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর মঞ্চে প্রেরণা হতে পারে দর্শক উপস্থিতি। ভক্তদের উৎসাহে গর্জে উঠতে পারে টাইগাররা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় টি-20 শুরু দুপুর 2টায়। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ, তবে জয়ের সম্ভাবনা জিয়ে রেখেছিল 18তম ওভার পর্যন্ত। ব্যাটিং ব্যর্থতা আর শেষ দিকের বোলিংয়ে হয়েছে ভরাডুবি। অন্যদিকে সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে আর দুর্দান্ত খেলতে চায় পাকিস্তান। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকে উইকেটকে আরো ভালোভাবে ব্যবহার করতে চান বাবর আজম। দুই দলেই আসতে পারে পরিবর্তন। বাংলাদেশের দলে ওপেনিং আর বোলিংয়ে পরিবর্তনের সম্ভাবনা থাকছে। রাঁচিতে দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত। 16 বল আগেই জয় তুলে নেয় রোহিতের দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। 48 রানে ভাঙে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। গাপটিলকে সাজঘরে ফেরান চাহার। এরপর অভিষিক্ত হার্শাল প্যাটেলের বলে আউট হন মিচেল। গ্লেন ফিলিপসকেও ফেরান হার্শাল। নিয়মিত উইকেট হারিয়ে রানের গতি বাড়াতে পারেনি নিউজিল্যান্ড। ইনিংস থামে 153 রানে। টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু ভারতের। 2 ওপেনার রোহিত ও রাহুল গড়েন 117 রানের জুটি, আর তাতেই সহজ জয় পায় টিম ইন্ডিয়া। অভিষেকে দারুণ বল করে ম্যান অব দ্য ম্যাচ হন হার্শাল প্যাটেল। 25 রানে 2 উইকেট নেন এই পেসার। সপ্তাহান্তের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডি ভিলিয়ার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে নিজের সিদ্ধান্ত জানান সাউথ আফ্রিকান তারকা। ফেসবুক, টুইটারে লম্বা পোস্টে জানিয়েছেন এখন থেকে নিজের পরিবারকে বেশি সময় দিতে চান। দীর্ঘ পথ চলায় সতীর্থ, প্রতিপক্ষ, কোচ, ফিজিওদের ধন্যবাদ জানিয়েছেন প্রোটিয়া তারকা। 2004 সালে সাউথ আফ্রিকার জার্সিতে অভিষেক হয় এবির। ইংলিশদের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু। এরপর সাদা পোশাকে খেলেছেন 114টি ম্যাচ, 228 ওয়ানডের সঙ্গে 78টি
78 টি20তে মাঠ মাতিয়েছেন 37 বছর বয়সী এই প্রোটিয়া। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত মুখ ছিলেন তিনি। ইউরোপিয়ান ফুটবলে কাল জমজমাট লড়াইয়ের আভাস 5 লিগে রয়েছে বিগ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের টপার চেলসি সন্ধ্যা 6:30টায় লড়বে লেস্টার সিটির বিপক্ষে। ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়াটফোর্ড, লিভারপুল আর্সেনাল বিগ ম্যাচ রাত 11:30টায়। মেসির পিএসজি খেলবে নতের বিপক্ষে। আন্তর্জাতিক বিরতি শেষ, শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। ভক্তদের রোমাঞ্চিত করছে জায়ান্টদের মাঠে নামা। ইংল্যান্ডে সন্ধ্যায় শীর্ষে থাকা চেলসির বাধা লেস্টার সিটি। 11 রাউন্ড শেষে মাত্র একটি হার ব্লুজদের। ক্লান্তে জিয়াগ মাউন্টের দারুণ ফর্মে টেবিলের শীর্ষে দলটি। লেস্টারের বিপক্ষে নামার আগে চিন্তার নাম ইনফর্ম লুকাকু আর ভ্যারানাদের ইনজুরি। ছন্দে ফিরতে না পারলেও টেবিলে থাকা লেস্টার সিটিও ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চাইবে। সময়টা একেবারে ভালো যাচ্ছে না সুপারস্টার রোনালদোর। দেশ অথবা ক্লাব কোনো দলেই ভালো করতে পারছেন না। রাত 9টায় অ্যাওয়ে ম্যাচ হলেও প্রতিপক্ষের অবস্থা স্বস্তি দিতে পারে সুলশায়ারের দলকে। যদিও কাভানি, লুকশো, পগবা, ভারানাদের ইনজুরিতে ছোট দলের বিপক্ষেও নির্বার থাকার উপায় নেই। 17 পয়েন্ট নিয়ে ম্যান ইউনাইটেড রয়েছে টেবিলের 6-এ। মধ্যরাতে লিভারপুল আর্সেনাল বিগ ম্যাচ। শুরুটা বাজেভাবে করলেও সময়ের সাথে দুর্দান্ত হয়েছে আর্সেনাল। শেষ 10 ম্যাচে হারেনি আর্তেতার দল। অন্যদিকে বিরতির আগে ওয়েস্ট হ্যামের কাছে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা আছে লিভারপুলের। তবে ঘরের মাঠে জয় দিয়ে শিরোপার রেসে ভালোভাবেই থাকতে চায় ক্লপের দল। টেবিলের 4-এ লিভারপুল, 5-এ আছে আর্সেনাল। ফ্রান্সে মাঠে নামছেন মেসি। 13 রাউন্ড শেষ হতে না হতেই শিরোপার অনেক কাছে পৌঁছে গেছে পিএসজি। টেবিলের 2-এ থাকা দলের থেকে 10 পয়েন্ট এগিয়ে। তাই তো মাঝসারির দল নতের বিপক্ষে সহজ জয়ের আশা করতেই পারে পচেত্তিনোর দল। ইতালিতে রাত 11টায় ইউভেন্টাস লড়বে লাৎসিওর বিপক্ষে। রোনালদোর চলে যাওয়া আর নতুন কোচের অধীনে মানিয়ে নিতে পারেননি ফুটবলাররা। লিগ টেবিলে রয়েছে 8 নম্বরে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 15 শতকের পর দীর্ঘতম সময়ের জন্য চন্দ্রগ্রহণের সাক্ষী হলো বিশ্ব। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর থেকে শুরু হলেও চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয় বিকেলে। এটি এবছরের শেষ চন্দ্রগ্রহণ। শেষবার এত দীর্ঘ চন্দ্রগ্রহণ হয়েছিল 1440 সালের ফেব্রুয়ারিতে। এরপর আবারও এমন দীর্ঘ চন্দ্রগ্রহণ দেখা যাবে 2669 সালে। 21 শতকের দীর্ঘতম সময়ের জন্য পৃথিবীর ছায়ায় পড়েছে চাঁদ। গ্রহণের সময় চাঁদের রং লাল হওয়ায় একে রেড মুনও বলা হয়। এবারে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়েছে উত্তর আমেরিকার আকাশে। তবে দক্ষিণ আমেরিকা, ফিলিপাইন ও জাপানেও দেখা গেছে চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন চলতি শতাব্দীতে এটিই প্রথম এত দীর্ঘ চন্দ্রগ্রহণ। শেষবার এত দীর্ঘ চন্দ্রগ্রহণ হয়েছিল 1440 সালের ফেব্রুয়ারিতে। এরপর আবারও এমন দীর্ঘ চন্দ্রগ্রহণ দেখা যাবে 2669 সালে। নাসার তথ্য অনুযায়ী এবারে চন্দ্রগ্রহণে চাঁদের উপর 97% ছায়া ফেলে পৃথিবী। ফলে আংশিক হলেও পূর্ণগ্রাসের কাছাকাছি রূপ পায় চন্দ্রগ্রহণটি। এবারে চন্দ্রগ্রহণকে 580 বছরের মধ্যে দীর্ঘতম বলা হচ্ছে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর কারণে সূর্যের আলো পৌঁছাতে বাধাপ্রাপ্ত হলেও পুরোপুরি অন্ধকার হয় না চাঁদ। পৃথিবী বায়ুমণ্ডলীয় প্রভাবের কারণে কিছুটা আলো পড়ে চাঁদের উপর। এ কারণেই লালচে রং ধারণ করে চাঁদ। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।